আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ। তো তোমাদের প্রথম কোশ্চেন যেটা রয়েছে, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? তো অ্যান্সার হয়ে যাবে কি গ, নাইট্রাস অক্সাইড। এবার তোমাদের এই প্রত্যেকটা কোশ্চেনের যে সলিউশন হবে সেগুলো আমি এই ভিডিওটার শেষের দিকে আমি অ্যাড করে দেবো। ওকে, তোমরা ওখান থেকে সলিউশনগুলো দেখে নেবে। প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমি পিওরলি করে দেবো। এবার নেক্সট কোশ্চেন দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো? তো অ্যান্সার হয়ে যাবে ঘ, 48 গ্রাম পার মোল। বা তিনের কোশ্চেনটা দেখো, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে? তো অ্যান্সার হয়ে যাবে ঘ, অসৎ ও সমশিষ্য। ঘ হবে তোমাদের অ্যান্সার, অসৎ ও সমশিষ্য। চারের কোশ্চেনটা দেখো, কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হলে, এখানে কারেকশন করে নেবে, এখানে হবে এফ। ওকে, এফ হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে? তো অ্যান্সার হয়ে যাবে কি 2f সেমি। অ্যান্সার হবে কি 2f সেমি। এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে, বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে, লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসংখ্য সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে, তা হলো? তো তোমাদের পাঁচের অ্যান্সারটা হয়ে যাবে বেগুনি। ওকে, ঘ, অপশন ঘ, বেগুনি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ছয়েরটা, এ বি সি তিনটি জলীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3, 9 ও 6, এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা লেখো। এবার দেখো ছয়েরটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের খ, বি লেস দেন সি লেস দেন এ। অ্যান্সার হয়ে যাবে কি খ। এবার নেক্সট কোশ্চেন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো? সাতের অ্যান্সারটা হয়ে যাবে কি গ, ডাব্লু এম ইনভার্স, আর হচ্ছে কি কে টু দি পাওয়ার -1। নেক্সট দেখো আটেরটা কি বলা হয়েছে, ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কত গুণ হবে? এটার অ্যান্সার হবে আটেরটার খ, অর্থাৎ 9 গুণ হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো? অ্যান্সার হয়ে যাবে তোমাদের অর্থাৎ 2 ওহম। ওকে, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের পরে অ্যাড করে দেবো এবং প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পরে এই ভিডিওতে আমি শেষের দিকে অ্যাড করে দেবো, তোমরা ওখান থেকে সলিউশনগুলো দেখে নেবে। এবার নেক্সট কোশ্চেন দেখো 10এরটা কী বলা আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে? তো এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড যেহেতু হয়, তো ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই থাকবে। ওকে, তাই 10এর অ্যান্সারটা হয়ে যাবে কি ঘ, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। এবার নেক্সট কোশ্চেন দেখো 11টা কী বলা হয়েছে, কোনো আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই, কোনটির বাইরের কক্ষে? তো এখানে তোমাদের বলছে যে ক্যাটায়ন ও অ্যানায়ন এর মধ্যে কোনটির বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই? 11 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে গ, যেখানে হচ্ছে LiH, লিথিয়াম হাইড্রাইড, এর ক্ষেত্রে কি এর বাইরে 8টি ইলেকট্রন থাকে না। ওকে, এর বাইরে লিথিয়াম হাইড্রাইডের বাইরে কি 8টি ইলেকট্রন থাকে না। এবার নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর, গ্যাস ধ্রুবকের এসআই একক হলো? গ্যাস ধ্রুবকের এসআই একক কী হবে? খ, অর্থাৎ জুল, মোল ইনভার্স এবং কেলভিন কে। ওকে, অ্যান্সার হয়ে যাবে কি খ, জুল, মোল ইনভার্স আর কে। নেক্সট কোশ্চেন, উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হয়? ক বলেছে বেড়ে যায়, খ কমে যায়, গ অপরিবর্তিত থাকে, ঘ প্রথমে বাড়ে তারপরে কি কমে যায়। তো অ্যান্সার হয়ে যাবে কি ঘ, প্রথমে বাড়ে তারপরে কমে যায়। এবার নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে 14, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে কী হয়? 14-র অ্যান্সার হয়ে যাবে কি খ, মধ্যমা প্রবাহের দিকে তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিকে বোঝায়। তো এটা তোমাদের বইয়েই পেয়ে যাবে, তবু আমি এর সলিউশন কেন হচ্ছে এটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, তো দেখো 14-র যে অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কি খ, 14-র কী হবে? খ অ্যান্সার হবে। নেক্সট দেখো কী বলা আছে, নিচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো? 15টার অ্যান্সার হবে কি গ, কোনো পর্যায়ে খাদ ধাতুটির জারণ ধর্ম কী হবে? সর্বাধিক হবে। এবার নেক্সট কোশ্চেন, এবার নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 44.8 লিটার হবে। ওকে, 44.8 লিটার, ঘ হয়ে যাবে। 16 নম্বর কোশ্চেন দেখো কী বলা আছে যে 24 গ্রাম কার্বনের
পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে? তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি 44.8 লিটার। এর সলিউশন আমি ভিডিও শেষের দিকে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর। CH3CHOH CH3 যৌগটির IUPAC নাম হলো। অ্যান্সার হয়ে যাবে কি প্রোপান টু অল। ওকে, প্রোপান টু অল। এটারও সলিউশন আমি ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওকে, যে যৌগটিতে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো, তো অ্যান্সার হয়ে যাবে কি ক, অর্থাৎ C2H6। ওকে, এটা তোমাদের অ্যান্সার হবে C2H6। এবার দেখো একের কোশ্চেনের অ্যান্সার গ কেন হবে, নাইট্রাস অক্সাইড কেন হবে? কারণ দেখো নাইট্রোজেনের যে অক্সাইডগুলো সেগুলো কী হয়, এক প্রকার গ্রিন হাউস গ্যাস হয়। ওকে, নাইট্রোজেনের যে অক্সাইডগুলো পাওয়া যায় সেগুলো কি গ্রিন হাউস গ্যাস, যেমন NO2 N2O, এগুলো কি গ্রিন হাউস গ্যাস। এবার দুইয়ের কোশ্চেনের অ্যান্সার দেখো ঘ কেন হবে। ওকে, ঘ দেখো কেন হচ্ছে, অ্যান্সার বলা হচ্ছে যে 48 গ্রাম পার মোল। এবার তোমাদের কোশ্চেনে বলা আছে যে অক্সিজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বলা আছে 1.5, ঠিক না? অক্সিজেনের সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 1.5। তোমরা জানো না যে গ্যাসটি কী এবং এর বাষ্প ঘনত্ব কী, তো আমরা ধরে নিয়েছি কি, ধরি একটি গ্যাস এ আর এর বাষ্প ঘনত্ব কি DA। তো প্রশ্ন অনুসারে আমরা কী দেখেছি যে অক্সিজেনের সাপেক্ষে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 1.5। তার মানে কি, এই যে একটি গ্যাস কি এ, এর বাষ্প ঘনত্ব কি DA, বা ডি আমি এখানে লিখলাম, বা যেহেতু অক্সিজেনের সাপেক্ষে বলা হয়েছে, যেহেতু অক্সিজেনের সাপেক্ষে বলা আছে, তার মানে কি অক্সিজেনের যে বাষ্প ঘনত্ব সেটা কী হবে, নিচে চলে আসবে। দেখো যখন কোনো কিছু সাপেক্ষে বলা হয় তখন কী হয়, তার যে বাষ্প ঘনত্ব সেটা নিচে আসে। এই দেখো DA/DO2, অক্সিজেনের সাপেক্ষে বলা হয়েছে, এর জন্য অক্সিজেন কী হয়েছে, নিচে এসছে। এবার এটা কি বলা হচ্ছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 1.5, তার মানে কি DA/DO2 = 1.5। এবার আমরা কি জানি যে DO2 = কী হবে, MO2/2 হবে, হ্যাঁ না, MO2/2 হবে। এবার MO2-র মান আমরা কি জানি যে MO2-র মান 32 হবে। তার কারণ কি, যদি দেখো অক্সিজেনের ক্ষেত্রে 2 × 16 হয়, অক্সিজেনের ক্ষেত্রে 2 × 16 32 হয়, এবং MO2 মানে কি আণবিক গুরুত্ব, হ্যাঁ কি না? এই যে MO2 এর মানে কি আণবিক গুরুত্ব, কার আণবিক গুরুত্ব, অক্সিজেনের আণবিক গুরুত্ব, অর্থাৎ O2 এর আণবিক গুরুত্ব। তাহলে কী হবে, 32 হবে, 32/2 = 16 হয়ে যাবে। এবার DA আমরা যেমন ছিল সেমন বসিয়ে দেবো, আর DO2-র জায়গায় কি 16 বসিয়ে দেবো। এবার দেখো DA/16 = 1.5 লেখা আছে। DA = কী হবে, তাহলে 16 × 1.5, দেখো D এর মান কত হলো 24। এবার আমাদের কী চেয়েছে যে ওই গ্যাসটির আণবিক গুরুত্ব চেয়েছে। এবার আমরা ধরে নিয়েছি গ্যাসটি কি এ, এই যে এখানে আমরা ধরে নিয়েছি যে একটি গ্যাস এ, তাহলে এই গ্যাসটির আণবিক গুরুত্ব কী হবে, এই গ্যাসটির আণবিক গুরুত্ব হবে DA = কি MA/2, তাহলে MA = কী হবে 2 × DA, অর্থাৎ 2 × এবার D এর মান কত পেয়েছি আমরা, D এর মান পেয়েছি 24, তাহলে 2 × কি 24, ঠিক কি না, 2 × 24, তাহলে কী হবে 48 গ্রাম পার মোল। এবার নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, তিনের কোশ্চেনে দেখবে বলা হয়েছে যে ফোকাস দৈর্ঘ্য যদি F হয় তাহলে কি বক্রতা ব্যাসার্ধ কত হবে। দেখো আমি এখানে ছবি এঁকেছি যে একটা দর্পণ রয়েছে, মনে করো এটা কি অবতল দর্পণ রয়েছে, এর ফোকাস দৈর্ঘ্য F, তাহলে কি এখানে C রয়েছে, এই C এই পর্যন্ত কি এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই পর্যন্ত কি এটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, হ্যাঁ না। আর কি দেখো এই যে এখানে F পর্যন্ত কি ফোকাস দৈর্ঘ্য, ওকে, F পর্যন্ত কি ফোকাস দৈর্ঘ্য। এবার আমরা কি জানি যে গোলীয় দর্পণের ক্ষেত্রে কী হয়, বক্রতা ব্যাসার্ধ এই ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তাহলে কী হবে C = 2F হবে, অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, AB ও C এদের ক্ষেত্রে কি বলা আছে, এদের pH এর মান বলা আছে যে এর pH 3, B এর 9, C 6। এবার আমাদের আম্লিকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে।
ঠিক না? এবার দেখো আমরা কি জানি যে এখানে যদি দেখো এটা পিএইচের যে স্কেল রয়েছে সেটা আমরা এখানে এঁকেছি পিএইচ স্কেল। তাহলে 7 যেহেতু আমরা কি জানি পিএইচ স্কেল 1 থেকে 14 পর্যন্ত হয়, 1 থেকে কত পর্যন্ত হয় 14 পর্যন্ত হয়, ঠিক না? তাহলে এই 7 এখানে কী হয় একটু নিউট্রাল হয়। এবার দেখো এই যে যদি তুমি 7 থেকে এদিকে বাঁ দিকে আসো, কোন দিকে বাঁ দিকে আসো, তাহলে কি অ্যাসিডিটি বাড়ে। আর যদি তুমি এখান থেকে ডান দিকে যাও তাহলে কী হবে অ্যাসিডিটি কমে। ওকে, এদিক থেকে এদিকে গেলে কী হবে অ্যাসিডিটি কমবে। তুমি যদি এদিক থেকে এদিকে যাও তাহলে অ্যাসিডিটি কী হবে কমতে থাকবে, ঠিক কি না? তাহলে দেখো আমরা দেখছি কি এর মান বলে দিয়েছে 3, বির মান বলেছে 9 আর সি এর মান বলেছে 6। তাহলে দেখো যেহেতু থ্রি কোন দিকে রয়েছে একদম বাঁ দিকে রয়েছে, ঠিক না? তাহলে 3 সব থেকে কম মান রয়েছে আর এটি সব থেকে বাঁ দিকে রয়েছে, তাহলে কি এর অ্যাসিডিটি বেশি হবে। এই জন্য এ কী হবে এ বেশি হবে অ্যাসিডিটি। এবার সি নেক্সট কী রয়েছে, সি কোথায় রয়েছে দেখো, সি এর মান বলা হচ্ছে 6, হ্যাঁ না? দেখো এখানে 3 পরে রয়েছে 6। এবার দেখো এই 6 যেটি রয়েছে সেটি কি 9-এর থেকে নিশ্চয়ই ছোট, আর দেখো 7-এর বাঁ দিকে রয়েছে, তাহলে কি এটাও অ্যাসিডিটি বেশি হবে এর, তাহলে সি হবে আর নিচে লাস্টে হয়ে যাবে বি। তাহলে বি লেস দ্যান সি লেস দ্যান এ। এবার নেক্সট দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তো আমাদের তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক বের করতে গেলে কী করতে হয়, প্রথমে জানতে হবে যে তাপ পরিবাহিতাঙ্ক কী। তো দেখো তাপ পরিবাহিতাঙ্ককে কি কে দ্বারা সূচিত করা হয়, কে ইকুয়াল টু কী হয় কিউ ইন্টু ডি বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 টি। এবার দেখো আমরা যদি কে এর মান বের করি তাহলে কী হবে, এখানে কিউ এর জায়গায় জুল বসিয়ে দেবো আর এখানে ডি এর জায়গায় এম, এর জায়গায় কী হয় এম, এ ইকাল টু কী হয় এ ইকাল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা হয়, তোমরা পড়েছো সেটা পাই আর স্কোয়ার হয় এ ইকাল টু। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়। তাহলে আমরা কি এখানে দেখো পায়ের তো কোনো একক হয় না, পায়ের মান কি 12/7 হয় অথবা 3.34 হয়, ঠিক আছে? তাহলে আমরা আর এর মান আর এর জায়গায় কি আর কিসে প্রকাশ করা হয়, নিশ্চয়ই দৈর্ঘ্যের একক হয়, তাহলে কী হবে মিটার স্কোয়ারে। দেখো মিটার স্কোয়ার বসানো হয়েছে। আর থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে এটা কি থিটা, তার মানে কি টেম্পারেচার বোঝা যাচ্ছে, তাহলে টেম্পারেচারকে কোন চিহ্নে সূচিত করা হবে কেলভিন, যেহেতু এসআই বলা হয়েছে তার জন্য কি কেলভিন এককে হবে। আর টি ফর কি টাইম, সেজন্য এস হবে। তাহলে দেখো যদি দেখো এখানে কি হচ্ছে জুল আর হচ্ছে সেকেন্ড ইনভার্স, কারণ বাই রয়েছে যেহেতু জুল ইন্টু সেকেন্ড ইনভার্স, আর মিটার ইনভার্স হবে আর কে ইনভার্স হবে। এবার জুল ইন্টু সেকেন্ড ইনভার্সকে ওয়াট হয়। ওকে, এই জুল ইন্টু সেকেন্ড ইনভার্সকে ওয়াট হয়, তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এটাই হবে তোমাদের অ্যান্সার। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে যে ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রাখলে কী হবে এই সমানুপাতিক আইস করা হবে। এবার বলেছে যদি প্রবাহমাত্রা 3 গুণ করা হয় তাহলে প্রাথমিকের থেকে উৎপন্ন তাপ কত গুণ বেড়ে যাবে। যদি প্রবাহমাত্রা 3 গুণ করা হয় তাহলে কী হবে H1 ইকাল টু কি এই যে আয়ের জায়গায় কী হয়ে যাবে, আয়ের জায়গায় 3i হয়ে যাবে, কারণ যেহেতু প্রবাহমাত্রা 3 গুণ করা আছে, বাদ বাকি কি রোধ আর সময় স্থির রয়েছে, বাট এখানে কি প্রবাহমাত্রা 3 গুণ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি H1 সমানুপাতিক 9i স্কোয়ার, তাহলে H1 সমানুপাতিক 9h, কারণ কি যে আই স্কোয়ার যেটা রয়েছে আই স্কোয়ার কি এইচের সঙ্গে সমানুপাতিক, তার মানে কি আমি লিখতে পারি এইচের এই আই স্কোয়ার জায়গায় এইচ লিখতে পারি। তাহলে আমি কী করলাম আই স্কোয়ার জায়গায় এইচ দিলাম, মানে রিপ্লেস করে দিলাম, আই স্কোয়ারের জায়গায় এইচ দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে কী হলো H1 সমানুপাতিক কী হলো 9h হয়ে গেল, ঠিক না? তাহলে কী হবে, তাহলে আমরা বলতে পারি যে ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের 9 গুণ হয়ে যাবে। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে 9-এর কোশ্চেনের অ্যান্সার গ অর্থাৎ 3 ওহম। তো তোমাদের এখানে আমি যখন কোশ্চেন সলভ করছিলাম তোমাদের এমসিকিউ যে পিডিএফটা রয়েছে, আমি তোমাদের পিডিএফে যে কোশ্চেনগুলো সলভ করছিলাম তখন দেখবে যে 9-এর দাগের যে অ্যান্সার আমি বলেছিলাম যে 2 ওহম হবে, অর্থাৎ ঘ হবে অ্যান্সার। ওকে, তোমাদের ঘ হবে না, 2 ওহম হবে না, এটা অ্যান্সার 3 ওহম হবে। ওকে, তো অবশ্যই ওটা কারেকশান করে নেবে। ওকে, বারবার বললাম ওটা অবশ্যই কারেকশান করে নেবে, গ হবে অ্যান্সার। আমি যদিও স্ক্রিনে দিয়ে দেবো, ওকে, যদি আমি ভুলে যাই তাহলে আমি এর জন্য আমি এখানে বলে দিলাম গ হবে অ্যান্সার 3 ওহম। এবার দেখো কি বলা হয়েছে, যে বলা হয়েছিল যে কি 4 ওহম আর 12 ওহম এই দুটো ওহম কী করা হয়েছে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে। তাহলে দেখো সমান্তরাল সমবায় আমরা যে কী জানি যে একটা মনে করো এই যে 4 ওহম এরকম রয়েছে, এর যে শেষ প্রান্ত মানে মনে করো এ আর বি ধরলাম, এবার মনে করো 12 ওহম, ওকে, এর যে শেষ প্রান্ত মনে করো এটা এ ড্যাশ আর বি ড্যাশ ধরলাম,
তো এদের দুজনের যে শেষ প্রান্ত এটা কী হবে এক জায়গায় গিয়ে যুক্ত হয়ে যাবে, এক জায়গায় গিয়ে মিলিত হয়ে যাবে। এদের দুজনের যে শেষ প্রান্ত এটা কী হবে এক মনে করো বাঁ দিকের যে শেষ প্রান্ত সেটা এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, ডান দিকের যেটা সেটা এক জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, তখন কী হবে সমান্তরাল সমবায় তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে কী হবে এখানে দেখো সেই ঠিক সেমভাবে এখানে যেমন দেখালাম ঠিক সেমভাবে আমি তৈরি করেছি। তাহলে 4 ওহম রয়েছে আর 12 ওহম, এরা দুটি রোধযুক্ত যে পরিবাহী তার রয়েছে তারা কি সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। এবার দেখো তাহলে আমাদের তুল্য রোধ এখানে বের করতে হবে। তাহলে তুল্য রোধ ইকালটি কী হয় 1/r হয়, 1/r ইকালটি কি 1/4 + 1/12। তাহলে দেখো নিচে 12 লসক হচ্ছে, ওপরে দেখো 4 আসছে, তো কাটাকাটি করলে 3 আসবে। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম ভাই, আর এর মান এখানে আর ইকালটু কি 3 ওহম হবে। এবার দেখো এখানে শর্ট ট্রিক রয়েছে তোমাদের জন্য, মেন্টস মেথড যাকে বলছি। দেখো এই মেন্টস মেথড পুরোপুরি ইজিলি হয়ে যাবে। দেখো আর ইকালটু কী হয় যখন দুটো কোনো পরিবাহীর কথা বলা হবে, তখন দুটো পরিবাহীর কথা বলা হবে তখন কি এই সূত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2। দেখো R1 এর মান কত, ধরো মনে করো R1 এর মান 4 ওহম, R2 এর মান কত, R2 এর মান মনে করো 12 ওহম। ওকে, এখানে মান বসালাম, এই যে এখানে মান বসিয়ে দেখো 3 ওহম চলে আসছে। ওকে, আগেও 3 ওহম এসেছিলো, এখনও 3 ওহম আসছে। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি 10এরটার কী বলা আছে যে গলিত জলীয় দ্রবণ NaCl এর ক্ষেত্রে কী কী থাকবে তাই না, Na প্লাস আর Cl মাইনাস। দেখো ক্যাটায়নস রয়েছে, অ্যানায়ন রয়েছে। ওকে, এবার দেখো 11এর কোশ্চেনটা, 11এর কোশ্চেনে কী বলা আছে যে 8টি অর্থাৎ বাইরের কক্ষপথ অষ্টকপূর্ণ নয়। তো অ্যান্সার হয়ে যাবে LiH, কারণ কি লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত, দেখো লিথিয়াম, দেখো হাইড্রোজেন, হিলিয়াম, এরপরে আসে কি লিথিয়াম, হাইড্রোজেনের 1 হয়, হিলিয়াম 2 হয়, আর লিথিয়াম 3 হয়। তার মানে লিথিয়ামের কী হবে 3 হবে। ওকে, লিথিয়ামের যেটা 2 ভেতরের কক্ষপথ থাকবে আর বাইরের কক্ষপথে 1 একটি থাকবে, 3 হবে। দেখো এবার লিথিয়াম কীভাবে গঠিত, লিথিয়াম হয় গঠিত এইভাবে Li প্লাস H মাইনাস, ঠিক না। এবার দেখো যদি এই যে একটা ইলেকট্রন লিথিয়াম হাইড্রোজেনকে দিয়ে দেয় তাহলে কী হবে, হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আসলো, দুটো ইলেকট্রন আসলো, বোঝা গেল। হাইড্রোজেনের কাছে তখন কটা ইলেকট্রন আসলো, দুটো ইলেকট্রন চলে আসলো। তাহলে দুটো ইলেকট্রন হলে কী হবে, দেখো মনে রাখবে যে সবাই চাই নোবেল হতে, যখনই নোবেল গ্যাসের মতন হয়ে যাবে তখন কী হবে ও স্টেবল হয়ে যাবে। তো এভরিওয়ান প্রত্যেকে কি স্টেবল হতে চায়। এবার তোমাদের কোশ্চেনে বলা হয়েছে কি অষ্টকপত্তি, অষ্টকপত্তি দেখো এখানে যদি দেখি হিলিয়াম একমাত্র কী হয় 2 আছে, হিলিয়ামের যে পারমাণবিক গুরুত্ব 2 আছে, আর হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের পরে কী আছে নিয়ান, নিয়ান দেখো পারমাণবিক গুরুত্ব হচ্ছে 10। তো এর ক্ষেত্রে কি অষ্টকপত্তি থাকে, বাদ বাকি সবার ক্ষেত্রে অষ্টকপত্তি থাকবে একমাত্র হিলিয়াম ছাড়া। বোঝা গেল কি বললাম, দেখো হিলিয়ামের একমাত্র 2 রয়েছে, তো হিলিয়ামের ক্ষেত্রে অষ্টকপত্তি মানে কি 8টি ইলেকট্রন থাকতে হবে বাইরের কক্ষপথে। তো হিলিয়ামের ক্ষেত্রে তো সম্ভবই নয়, কারণ এর পারমাণবিক গুরুত্বই কি 2, এর কাছে 2টি ইলেকট্রনই থাকতে পারে, এর কাছে 2টি বলই থাকতে পারে। তো এদের কাছে তখন নিয়ানের কাছে 10টি বল রয়েছে, আর্গন রয়েছে যেখানে কি দেখো 16 রয়েছে, দেখবে তোমাদের যে পিরিয়ডিক টেবিল রয়েছে ওখানে দেখতে হবে, সরি 18 হবে। ওকে 18 হবে, তারপরে রয়েছে ক্রিপ্টন, জেনন, রেডন, এখানে 36, এভাবে কি বাড়তে থাকবে 54, তো এভাবে বাড়তে থাকবে। ওকে, তাহলে দেখো হিলিয়ামের কাছে তো 2টিই থাকতে পারে, তো হাইড্রোজেন কি হাইড্রোজেনও হিলিয়ামের মতন হতে চাইবে, আর লিথিয়ামও কি হিলিয়ামের মতন হতে চাইবে। দেখো লিথিয়ামের কাছে একটি ইলেকট্রন বেশি রয়েছে, এই যদি হাইড্রোজেনকে দিয়ে দেয় তাহলে কী হবে হিলিয়ামের মতন হয়ে যাবে, ঠিক কি না। আর লিথিয়াম কি লিথিয়ামও হিলিয়ামের মতন হয়ে যাবে। তাহলে দেখো দুজনাই কি স্টেবল হয়ে যাবে, কারণ কি স্টেবল কেন হবে, কারণ এরা হিলিয়াম অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করবে, হিলিয়ামের মতন কী হবে আচরণ করবে এর জন্য। ওকে, তাহলে কী হবে Li প্লাস গঠিত হবে আর H মাইনাস গঠিত হবে, আর Li প্লাস আর H মাইনাস যখন অ্যাট্রাকশন করবে তখন তৈরি হয়ে যাবে LiH। এবার নেক্সট কোশ্চেন দেখো কী বলা হচ্ছে, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে দেখবে বলা আছে যে গ্যাস ধ্রুবকের একক। দেখো আর একটি কি গ্যাস ধ্রুবক, এবার পিভি ইকুয়াল টু কি আমরা জানি RT, তাহলে আর এর মান আমরা এখান থেকে পেয়ে যাবো আর এর একক। ওকে, আর এর একক মনে রাখবে যে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স হয়। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, বাদ বাকি যে কোশ্চেনগুলো 13, 14, 15 এটা তোমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া রয়েছে, লাইন তুলে কোশ্চেন করা হয়েছে, ওখান থেকে তোমরা বই থেকেই পেয়ে যাবে। ওকে, যেগুলো তোমরা পারছো না বা পারবে না বুঝতে পারবে না সেগুলোর সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি বলে দিয়েছি, ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার আমি বলে দিয়েছি, হয়তো 2-3টে বাদ রয়েছে তার কারণ ওটা বইয়ে রয়েছে, বইয়ের থিওরিতে রয়েছে, যেখান থেকে ডিরেক্টলি লাইন তুলেই তোমাদের কোশ্চেন করা হয়েছে। সুতরাং আমি এর জন্য এক্সেপশনালি আমি তোমাদের জন্য 13, 14, 15 এই 3টি কোশ্চেনের অ্যান্সার আমি করাইনি এখানে। ওকে, এবার দেখো 16 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। 16 নম্বর কোশ্চেনে তোমাদের মোস্ট প্রবলি বলা হয়েছিল যে 88 গ্রাম অর্থাৎ
অর্থাৎ বলা হয়েছিল যে 24 গ্রাম কার্বন রিয়াকশান করে 24 গ্রাম কার্বন যদি বিক্রিয়া করে তার ফলে যে যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটি এসটিপিতে আয়তন কত হবে। বোঝা গেল? মানে 24 গ্রাম কার্বন যদি এখানে দেখো কার্বন আর অক্সিজেন রিয়াকশান করে কি তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এবার দেখো কার্বন কত গ্রাম রয়েছে, কার্বনের আণবিক দূরত্ব কত 12, সুতরাং কী হবে 12 গ্রাম থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। ওকে, আমাদের কোশ্চেনে বলা আছে যে 24 গ্রাম কার্বন যদি বিক্রিয়া করে অর্থাৎ দহন হয় অক্সিজেনে, তাহলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার এসটিপিতে আয়তন কত। দেখো কীভাবে বের করব। তাহলে আমরা দেখতে পেলাম যে 12 গ্রাম কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। সেটা আমি লিখলাম যে 12 গ্রাম কার্বনের পূর্ণ দহনে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো 1 গ্রাম কার্বনের পূর্ণ দহনে কত হয় এখানে বের করতে পারবে, এটা ঐকিক নিয়মের সিম্পল জিনিস, ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবে। তাহলে দেখো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার দেখো এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন আমরা কি জানি 22.4 লিটার হয়। এসটিপিতে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন অবশ্যই 22.4 লিটার হয়। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কত হবে 22.4/44 ঐকিক নিয়মে ওকে 88 গ্রাম বের করে ফেলতে হবে, অর্থাৎ 44.8 লিটার হয়ে যাবে অ্যান্সার। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে। এই যে একটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, যদিও তোমাদের হয়তো সিলেবাসের বাইরে রয়েছে এটা। ওকে, এবার দেখো এটা নামকরণ করতে বলা আছে, অর্থাৎ IUPAC নেম। ওকে, IUPAC নেম দেখো ভেরি ইজি, আমি ইজিলি বলছি তোমাদেরকে বুঝে যাবে। দেখো এখানে কটি কার্বন রয়েছে আমাদের দেখতে হবে, কটি কার্বন রয়েছে ঠিক না। তাহলে দেখো এখানে রয়েছে, আমি দেখি 1 2 3, 3টি কার্বন। তো তোমাদের কি করতে হবে, প্রথমে কটি কার্বন সেই অনুযায়ী নাম লিখতে হবে। যদি একটি থাকে তাহলে কী হবে মিথ হবে। ওকে, দুটি থাকলে কী হবে ডাই হবে বা ইথ হবে। ওকে, ইথ। আর 3টি থাকলে কী হবে প্রোফ হবে। 4টে থাকলে কী হবে বিউট হবে। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। 5টা থাকলে কী হবে পেন্ট হবে বা পেন্টা হবে। ওকে, তো এইভাবে তোমাদের 6 থাকলে কী হবে হেক্সা হবে। আর 7 থাকলে হেপ্টা হবে। তো আশা করি তোমাদের 7-এর ওপরে আর দেবে না। ওকে, 8 থাকলে অক্টা হয়, 9 থাকলে ডেকা হয়, আশা করি তোমাদের এর ওপরে আর দেবে না। সুতরাং দেখো, তাহলে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 3টি কার্বন রয়েছে, তার মানে কী হচ্ছে প্রোফ। তো আমরা লিখে দেবো এখানে প্রোফ। ওকে, প্রোফ। এবার দেখো এবার এখানে রয়েছে কি এই যে 2 নম্বরে দেখো এখানে 2 নম্বর কার্বনের কী রয়েছে OH রয়েছে। ওকে, OH রয়েছে। তো OH কী হয় এখানে ফাংশনাল গ্রুপ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, তাহলে কী হবে এখানে প্রোফ। এখানে দেখো এখানে যেহেতু সবাইকে সিঙ্গেল বন্ড রয়েছে, সিঙ্গেল বন্ড। ওকে, দেখো সবার মধ্যে সিঙ্গেল বন্ড, হ্যাঁ না, ডবল বন্ড দেখতে পেয়েছো নেই এখানে। তাহলে কি হয় এন যুক্ত হয়ে যায়, এন অর্থাৎ এরকম এন যুক্ত হয়ে যায়। তাহলে আমি কি লিখবো পোপ এন, হ্যাঁ না। তাহলে কি লিখবো এখানে পোপ যোগ এন। ওকে, পোপের সঙ্গে এন যুক্ত হয়ে যাবে। যদি কি ডবল বন্ড থাকতো তখন কি করতাম, তখন দেখো আমি যুক্ত করতাম ইন। ওকে, তখন যুক্ত করতাম কি ENE ইন। আর যদি ট্রিপল বন্ড থাকতো তখন পোপের সঙ্গে কি যুক্ত করতাম আইন। ওকে, আইন। ওকে, বোঝা গেল। তাহলে দেখো আমরা যেহেতু সিঙ্গেল বন্ড রয়েছে এর জন্য পোপের সঙ্গে কী যুক্ত করব এন যুক্ত করব এন। এবার দেখো 2 নম্বর কার্বন রয়েছে এর জন্য 2 নম্বর কার্বনে কী রয়েছে OH রয়েছে। তাহলে 2 দিয়ে আমরা লিখে দেবো এখানে অল। ওকে, অল। দেখো এখানে রয়েছে পোপ N2 অল। তাহলে আমরা একবারে কি লিখতে পারি পোপান 2 অল, হ্যাঁ না, পোপান 2 অল। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা তোমাদের পোপান 2 অল। বোঝা গেল। তো এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর, MCQ প্রশ্ন উত্তর। আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো, আমি প্রপারলি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। ওকে, তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই।